হ্যালো, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়ালস ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমি স্টাডি পারমিট নিয়ে কথা বলেছিলাম। এই পর্বেও আমি আবার স্টাডি পারমিট নিয়েই কথা বলবো। তো গত পর্বে যেই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করেছিলাম, সেই বিষয়গুলোর মধ্যে যে জিনিসগুলো ছিল, আম আপনার অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে কি বিষয় নিয়ে একটু চিন্তা করা উচিত। আদৌ কি আপনি এই অ্যাপ্লিকেশনটা করলে সাকসেসফুল হবেন কিনা? আপনি কি অন্যান্য যত রিকোয়ারমেন্টসগুলো আছে স্টাডি পারমিটের সেগুলো মিট করবেন কিনা বা মিট করছেন কিনা এখন? তো এই জিনিসগুলোর মধ্যে আমি প্রুফ অফ ফান্ড নিয়ে আলাপ করেছি। আপনি কিভাবে আপনার কলেজ বা ইউনিভার্সিটি নির্ধারণ করবেন সেগুলো নিয়ে কিছু আলাপ করার চেষ্টা করেছি। তো ওই পর্বটা গত পর্বটা কে ধরেই আমি আরেকটু এই পর্বে আরেকটু ইন ডিটেইল আমি একটু বলতে চাচ্ছি। আমি আসলে এই পর্বটাতে যেটা চেষ্টা করছি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে করবেন, যখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এলিজিবল বা আপনাদের সমস্ত অন্যান্য রিকোয়ারমেন্টসগুলো আপনারা মিট করছেন। তো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। তো আমি আপনাদের হয়তো মনে আছে গত পর্বে আমি বলেছিলাম যে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চাচ্ছেন বা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, সেই ইনস্টিটিউশনটা কি আসলে ডিএলআই কিনা, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন কিনা। তো কিভাবে আপনি বুঝবেন এই ইনস্টিটিউশনটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, বা এই ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করার পরে আপনি পিজিডাব্লিউপিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটাকে আমরা বলি পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট। তো এই ধরেন আপনি একটা কলেজে এখানে আসলেন, নোভা স্কোশিয়াতে আমি যদি উদাহরণস্বরূপ বলি। এখন এই কলেজটা কি আদৌ আপনাকে পিজিডাব্লিউপিতে কোনো হেল্প করবে কিনা। আপনি ধরেন এখান থেকে ১ বছর একটা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করলেন, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল যে আপনি যে কলেজে পড়াশোনা করেছেন আপনি আসলে জানতেন না যে এই কলেজ আপনাকে এই পিজিডাব্লিউপি অফার করে বা এই সুযোগ সুবিধাটা দেয়। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, অ্যাপ্লিকেশন করার আগেই আপনারা এই জিনিসগুলো একটু নির্ধারণ করবেন। এই জিনিসগুলো একটু খুঁজে বের করুন যে আসলে এই সুযোগটা আপনি পরবর্তীতে আপনার পড়াশোনা শেষে পাবেন কিনা। যদি পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা আমরা বলি বা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট যেটা আমরা বলি, যদি এটা নাই পেয়ে থাকেন, তাহলে তো আমাদের আসলে এইখানে আসার কোনো মানে হয় না। সত্যি কথা যেটা। কারণ আমি এর আগের পর্বগুলোতেও বলেছি যে আমাদের এখানে শুধু পড়াশোনা করার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য এখানে পড়াশোনা শেষ করে যেন আমরা কোনোভাবে এখানে পার্মানেন্টলি সেটেল হয়ে যেতে পারি। তো সেটাই যেহেতু আমাদের উদ্দেশ্য, সেহেতু আমাদের কিভাবে পথগুলো আমরা খুলে রাখতে পারবো বা পথগুলো কিভাবে আমাদের জন্য সহজ হবে, সেই জিনিসগুলো সম্বন্ধে আমাদের একটু ক্লিয়ার আইডিয়া রাখা উচিত। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই জিনিসগুলো সহজেই খুঁজে বের করতে পারবেন। আমি আপনাদেরকে পুরো স্ক্রিন শেয়ার করে, আমার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করছি সবাই আমার সাথে পুরো সময়টুকু থাকবেন। ধন্যবাদ। তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা আমাদের যে ইনস্টিটিউশন হোক, সেটা কলেজ বা ইউনিভার্সিটি আমরা চুজ করতে চাচ্ছি, সেটাকে কিভাবে তাদের ডিএলআই নাম্বারটা আমরা খুঁজে পেতে পারি, বা এই কলেজ বা এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনার শেষে আমরা যে কলেজ বা ইউনিভার্সিটি নির্ধারণ করতেছি, যেটা আমরা মনে মনে ভাবছি যে এই কলেজটাতেই আমরা পড়াশোনা করব বা এই ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করব, আদৌ তারা কি আমার এই কোর্সটা কমপ্লিট করার পরে আইআরসিসির তে এই এই কলেজ বা এই যেটা বলি আমরা ইউনিভার্সিটি, তারা কি আমাকে এই সুবিধাটা দিয়ে থাকবে কিনা, পিজিডাব্লিউপি তে অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো কিনা। তো সেটা দেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, কি করতে হবে, স্টেপ বাই স্টেপ সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমি যেটা করব সেটা হলো আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে আমি কি বিষয় নিয়ে আজকে একটু আলাপ করতে চাচ্ছি। আপনারা জানেন যে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমি গত পর্বগুলোতে আলাপ করেছিলাম যে আমাদের আইএলস একাডেমিক দিতে হবে, এবং আপনার আইএলস এর কতটুকু পয়েন্ট দরকার সেটা আসলে নির্ভর করে আপনি কোন কোর্স পছন্দ করছেন বা কোন কলেজ বা ইউনিভার্সিটি পছন্দ করছেন তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তো এটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে যে আপনার ওই স্পেসিফিক কোর্সের রিকোয়ারমেন্টসটা কি।
এবং দেখার পরে আমরা যখন খুঁজবো ইউনিভার্সিটি বা কলেজ খুঁজে বের করার চেষ্টা করব। কিসের জন্য আমরা ইউনিভার্সিটি বা কলেজ খুঁজে বের করব? প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, তাদের কাছ থেকে আমাদের এলওএ, যেটা আমরা লেটার অফ এক্সপ্লেনেশন, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, যেটা আমরা সেটা আমাদেরকে নিতে হবে। আমাদের একটা এই যে গেট এলওএ, লেটার অফ অ্যাকসেপ্টেন্স। এরপরে আমরা কি করব? ডকুমেন্ট জোগাড় করব। এখন ডকুমেন্ট কিভাবে আপনি জোগাড় করবেন, কি কি ডকুমেন্ট দরকার হবে, সেটা চেকলিস্টটা কিভাবে বের করতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সেটা করবেন। তো ডকুমেন্ট যখন আমাদের হাতে সব রেডি, আমাদের হাতে যখন লেটার অফ অ্যাকসেপ্টেন্স আছে কলেজ বা ইউনিভার্সিটি থেকে, এইবার আমরা আসলে ফাইনালি প্রস্তুত অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। এবং অ্যাপ্লিকেশন আপনি কিভাবে সাবমিট করবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, এবং পরবর্তীতে যে কারা পিজিডাব্লিউপিতে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল সেটা নিয়েও আমি একটু অল্প বিস্তর আসলে কথা বলার চেষ্টা করব। তো চলুন আমরা দেখি যে আমরা কিভাবে খুঁজে বের করব আমাদের ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা একটা ব্রাউজার ওপেন করব। আপনারা যে ব্রাউজারই ব্যবহার করেন না কেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা সিম্পলি এখানে যদি গুগলে আমরা যদি লিখি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, দেখেন আমি লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে। আপনারা এটা সিআইসির ওয়েবসাইটে গিয়েও খুঁজে বের করতে পারেন, আবার আপনারা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন ইন ক্যানাডা লিস্ট লিখেও বের করতে পারেন, যেটা করেন। কিন্তু আপনারা খেয়াল রাখতে হবে যে আপনারা এই সিআইসির ওয়েবসাইটে আসছেন, সেটা আপনারা খেয়াল রাখবেন। তো আমি এখানে ক্লিক করার পরে আমাদেরকে যেটা দেওয়া হবে, এই যে সিআইসির ওয়েবসাইটটা আমাকে দেওয়া হলো। এইখান থেকে আমি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন খুঁজে বের করব। আপনারা এই সার্চ বারে গিয়েও কিন্তু cic.ga.ca লিখে আপনারা এখানে চলে আসতে পারেন। ঠিক আছে, এখানে এসে আপনারা সার্চ বারে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন লিস্ট যদি লেখেন, তাতেও কিন্তু এই সেম জিনিসটা চলে আসবে। আচ্ছা, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, এইবার আমরা একটু খুঁজে বের করি যে আমাদের ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনের লিস্টগুলো আমরা কিভাবে বের করব, কিভাবে খুঁজে বের করব, এবং প্রভিন্সিয়াল মানে প্রভিন্স ভেদে আমরা কিভাবে খুঁজে বের করব। আপনারা যদি এই পেজটা পুরো স্ক্রল করে নিচের দিকে আসেন, আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে লিস্ট অফ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনস বাই প্রভিন্স অর টেরিটরি। এখন এখানে একটা ড্রপ ডাউন একটা অপশন দেওয়া আছে, আপনারা যদি এখানে ক্লিক করেন আপনারা কিন্তু সবগুলো প্রভিন্স এখানে পেয়ে যাবেন। ধরুন আপনার পছন্দের প্রভিন্স, যেহেতু আমি নোভা স্কোশিয়াতে থাকি, আমি নোভা স্কোশিয়া দিয়ে দেখাচ্ছি। আমি ধরলাম নোভা স্কোশিয়া। এইবার নোভা স্কোশিয়াতে কোন কোন কলেজ, কোন কোন ইউনিভার্সিটি তারা ডিএলআই এর আন্ডারে আছে, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার যাদেরকে আছে, এবং তাদের যে শুধু ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার থাকলেই যে আপনাকে পিজিডাব্লিউপি অফার করবে এরকমও কিন্তু কিছু না। আপনারা যদি এই রোগুলো দেখেন নেম অফ ইনস্টিটিউশন, আমি যদি প্রথম ইনস্টিটিউশনের কথা বলি, এই ইনস্টিটিউশনের ডেজিগনেটেড লার্নিং নাম্বার, ইনস্টিটিউশন নাম্বারটা হলো এইটা। এটা সিটিটা কোথায়? আমাদের এখানে একটা ডার্টমাউথ নামে একটা সিটি আছে, সেই সিটিতে। ক্যাম্পাসটা কোথায় আছে? ডার্টমাউথে। আরো হয়তো বা এটার আরো অন্য জায়গায় ক্যাম্পাস থাকতে পারে, শুধু ডার্টমাউথ এখানে আছে। এবং এরা কি অফার পিজিডব্লিউ এলিজিবল প্রোগ্রামস, মানে পিজিডব্লিউপি তে এলিজিবল হওয়ার জন্য এরা কি কোনো কোর্স অফার করে, এরা কি আসলে কোনো প্রোগ্রাম অফার করে? না। দ্যাট মিনস এটা আমরা চাইলেও আমাদের এটাতে অ্যাপ্লিকেশন করাটা ঠিক হবে না। যদি আমরা পরবর্তীতে পার্মানেন্ট রেজিডেন্সির কথা চিন্তা করে থাকি বা পিজিডব্লিউপি তে যাওয়ার চিন্তা করে থাকি, তাহলে অবশ্যই আমাদের এটা সিলেক্ট করা ঠিক হবে না। আমি একটু খুঁজে বের করি। আরো একটা সহজ উপায় আছে, আপনারা আরো সহজভাবে খুঁজে বের করতে পারেন। ধরুন নোভা স্কোশিয়াতে তো অনেক কয়েকটা সিটি আছে। ধরুন নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স সিটিটা আপনি খুঁজে বের করতে চান, যে হ্যালিফ্যাক্সে কি কি ইউনিভার্সিটি বা কি কি কলেজ আছে। তো সিম্পলি আপনি ফিল্টার করতে পারবেন। এই যে ফিল্টার আইটেমস, আপনি এখানে সিটি দিয়ে ফিল্টার করেন হ্যালিফ্যাক্স। এখন দেখেন এই যে হ্যালিফ্যাক্সে যতগুলো ইউনিভার্সিটি বা কলেজ আছে সবগুলো এখানে চলে আসছে। তো এইবার আমি যদি আপনাদেরকে একটা একটা করে ইনস্টিটিউশন দেখাই, এবং আপনারা কিন্তু দেখতে পাইতেছেন কারা পিজিডব্লিউপি এর জন্য এলিজিবল প্রোগ্রামস কাদের আছে। তো যাদের নাই সেগুলো আমি স্কিপ করে যাব। এখানে একটা আছে আটলান্টিক স্কুল অফ থিওলজি, একটা আছে। আমি আপনাদেরকে একটা কলেজ দেখাতে চাচ্ছি, দেখি জানি না সেটা এখানে আছে কিনা, নোভা স্কোশিয়া কমিউনিটি কলেজ। আমি একটু দেখি খুঁজে বের করার চেষ্টা করতে পারি কিনা। আমি জানি ওই কলেজটা আপনাদেরকে
পিজিডাব্লিউপি এর জন্য এই যে পেয়ে গেছি, এই যে একদম শেষে নোভা স্কোশিয়া কমিউনিটি কলেজ। তাহলে নোভা স্কোশিয়া কমিউনিটি কলেজ কি করছে, আপনাদেরকে এই পিজিডাব্লিউপি এইটার জন্য আপনাদেরকে কোর্স অফার করছে বা প্রোগ্রাম অফার করছে। বা এই এই ইনস্টিটিউশনে যদি আপনি পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনি পিজিডাব্লিউপি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন মনে রাখবেন, আমি শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। আপনারা যে নোভা স্কোশিয়া কমিউনিটি কলেজে আসবেন আমি সেরকম বলছি না, কিন্তু অনেক বাংলাদেশি স্টুডেন্টসরা এই কলেজে আসছে। তো আমি সেই জন্যই আমি চাচ্ছি এই কলেজটা একটু দেখানোর জন্য। তো এইবার আমি যদি একটু কপি করে নিই ওনাদের নামটা, আমি ওনাদের ওয়েবসাইটে চলে যাই সরাসরি। আচ্ছা, এই যে আমি চলে আসলাম নোভা স্কোশিয়া কমিউনিটি কলেজের ওয়েবসাইটে। এইবার আমি কি করব, আমি তো যেহেতু খুঁজে বের করলাম যে তারা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার তাদের আছে এবং তারা পিজিডাব্লিউপি তে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হওয়ার জন্য তাদের প্রোগ্রামস আছে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে প্রোগ্রামস গুলো খুঁজে বের করতে হবে। এই কলেজে কি কি প্রোগ্রামস গুলো তারা বা কি কি কোর্স গুলো তারা অফার করে। যদি আপনার মনে হয় যে আপনি আম, ধরুন আপনি ব্যাচেলর করেছেন বিজনেসে বা কোনো অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড আপনার, তো আপনি এখন ডেফিনেটলি এখানে কি খুঁজবেন যে এই কলেজের আন্ডারে ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, বিজনেস রিলেটেড কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে কিনা যেটা আপনার ব্যাচেলর ডিগ্রির সাথে মিল আছে। এরকম যদি কোনো কোর্স আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেটা খুঁজে বের করবেন এবং সেটাতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন যদি আপনার রিকোয়ারমেন্টসগুলো বের করেন। আচ্ছা, আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো ক্যানাডার স্ট্যান্ডার্ড যেটা, সেটা হলো আপনি যদি আমি আপনাদেরকে এর আগের কোর্সে বলেছিলাম যে আপনারা খুব কখনোই লোয়ার ভ্যালু যেটা দেয় ওরকম কোনো কোর্স আপনারা সিলেক্ট করবেন না। যদি আপনি ব্যাচেলর করে থাকেন আপনার কান্ট্রিতে, আপনি অবশ্যই এখানে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন। যদি ডিপ্লোমা করে থাকেন আপনি অবশ্যই এখানে ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আর সার্টিফিকেশন কোর্স যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ডিপ্লোমার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখানে কিন্তু সার্টিফিকেশন কোর্স সাধারণত 1 বছর হয় কানাডাতে, ডিপ্লোমা কোর্সগুলো 3 বছরের হয়, ব্যাচেলর কোর্সগুলো 4 বছরের এবং মাস্টার্স ডিপেন্ড করে আপনি কোন ধরনের কোর্স করবেন। তো আমি এই কলেজ থেকে যে কোনো একটা সাবজেক্ট আপনাদেরকে একটু দেখাতে চাই যে আপনারা কিভাবে এলওএ পাওয়ার জন্য, লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য আমাদেরকে যে প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা কিভাবে করব। তো চলুন আমরা দেখি। তো আমি প্রথমে খুব সহজভাবে আমি যেটা করতে পারবো সেটা হলো, আমার মনে হয় অ্যাপ্লাই যদি আমি চলে যাই, অ্যাপ্লাই চলে গেলে আমার ওই পেজ, হ্যাঁ অ্যাপ্লাই চলে গেলে আমি ওই পেজে চলে আসবো যে কোথা থেকে আপনারা আসলে কি আপনারা আপনাদের কোর্স সিলেক্ট করে টিউশন ফিজ তারপরে কস্ট এগুলো একটা একটা করে পড়ে নেবেন আগে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য কি কি ধরনের রিকোয়ারমেন্টস আছে এগুলো পড়ে নেবেন। আমি আপনাদেরকে একটু সহজভাবে দেখাচ্ছি। আমি সরাসরি অ্যাপ্লাই অনলাইনে চলে যাব এবং ওখান থেকে আমি সিলেক্ট করবো আমি কি কোর্স পড়তে চাচ্ছি। কিন্তু আপনাদের উচিত হবে প্রত্যেকটা একটা একটা করে পড়ে নেওয়া। তো দেখেন এই যে আমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য একটা নতুন একটা উইন্ডো দেওয়া হয়েছে। তো এই উইন্ডোর মধ্যে দুইটা পোর্শন আছে, দুইটা অংশ আছে। প্রথম হলো নিউ ইউজার এবং দ্বিতীয়টা হলো রিটার্নিং ইউজার। যেহেতু আমি নিউ ইউজার, আমি এর আগে ইউজ করিনি এই অনলাইনটা, আমাকে এই পোর্শনটা ফিল আপ করতে হবে। তাহলে ইউজার নাম হিসেবে যদি আমি একটা দেই, ধরেন আমার নাম আমি দিলাম ইমাম। ইমাম ইউজার নেম আমি ইমামই রাখলাম। আচ্ছা, এখানে কি বলছে, ক্যান কন্টিনিউ, আচ্ছা মিনিমাম 5 ক্যারেক্টার্স হতে হবে। ওকে, তাহলে আমি আমি দিলাম ইমাম হাসান। ওকে, এইবার আমাকে একটা, আচ্ছা আবারও কি ভুল বলছে, এ মিনিমাম 5 অফ ক্যারেক্টার্স লং এক্সাম্পল। ও আচ্ছা, এখানে স্পেস রাখা যাবে না, সরি। তাহলে আমি ইমাম হাসান একসাথে দিয়ে দিলাম। এইবার পাসওয়ার্ড আপনি আপনার মতো করে একটা দিলেন, ধরুন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম। এইবার পাসওয়ার্ডটাকে আপনাকে কনফার্ম করতে হবে। এই সব ক্ষেত্রে আসলে কপি পেস্ট না করাটাই ভালো, আর টাইপ করাই ভালো, রিটাইপ করবেন।
যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আমরা যেটা করব ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলব। দেখে আমার যদি সবকিছু ঠিকঠাক না থাকে ওরা আমাকে এরর দেখাবে, না আমার সব ঠিক আছে। দ্যাট মিনস এখন আমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি দেখছি 6টা অংশ, এই 6টা অংশ আমাকে ফিল আপ করতে হবে। তো প্রথম নেম যেহেতু আমি বলেছিলাম আমার নাম ইমাম, আমার মিডল নেম নেই, আমার লাস্ট নেম আমি ধরে নিলাম হাসান, প্রেফার্ড ফার্স্ট নেম আমার দরকার নেই, প্রিভিয়াস লাস্ট নেম আমার ছিল না, আমি ধরে নিলাম আমার জন্মসাল 1990, মাস ধরে নিলাম 1, ডে ধরে নিলাম 1। জেন্ডার আইডেন্টিফায়ার যদি আমি বলি, আমি ধরে নিলাম আমি মেল। আমার দেশ আমার অবশ্যই কানাডা না, সেটা বাংলাদেশ। প্রভিন্স আসলে সিলেক্ট না করলেও চলো, আপনি দিতে চাইলে দিতে পারেন, ঢাকা দিয়ে দিলেন। অ্যাড্রেস আমি বলে দিলাম ধরেন 20 মণিপুর মিরপুর, এটা আপনি আপনার মতো করে আসলে দিবেন আপনার যে অ্যাড্রেস ঢাকা। ওকে, পোস্টাল কোড 1216। আচ্ছা, এইবার এখানে নিচে যদি একটু স্ক্রল করে যায়, আমাকে এখানে বলছে যে আমাকে কি করতে হবে, আমার মোবাইল নাম্বার প্রেফার্ড, এইটা কিন্তু আসলে ইয়া না, আপনাকে করতে হবে ম্যান্ডেটরি ফিল্ড না। ম্যান্ডেটরি ফিল্ড গুলো হলো যে স্টার মার্ক দেওয়া আছে, যদি আপনি এটা দিতে চান আপনি দিতে পারেন, না দিলেও চলো। এইটা ম্যান্ডেটরি ফিল্ড। আপনি কি ক্যানাডিয়ান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, রেফিউজি উইথ প্রোটেক্টেড পারসন স্ট্যাটাস? নো। আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা আদার, আমরা হলো ইন্টারন্যাশনাল। আমরা আসলে কোথায়, আমরা বাংলাদেশে, তাহলে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ইজ ইংলিশ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? যদি না হয়ে থাকে, না আমাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তাহলে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে ড্রপ ডাউন থেকে আমাদের বেঙ্গলি সিলেক্ট করতে হবে। এরপর আমি একটু জাস্ট পরের সেকশনে প্রসিড করার আগে আমি একটু জাস্ট ডাবল চেক করি যে আমার সব ঠিকঠাক করে আমি ফিল আপ করছি কিনা। মনে রাখবেন স্টার মার্কস যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র ম্যান্ডেটরি, এছাড়াও যেগুলো আছে যদি কোনোটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে অবশ্যই আপনি সেটা ফিল আপ করবেন। সরি, ফোন নাম্বারটা এটা ম্যান্ডেটরি, এটা আমার রয়ে গেল। তাহলে আমি যেটা করব, মোবাইল দিয়ে আমি 880178353076 আমি একটা নাম্বার দিয়ে দিলাম। 88 আমাদের কান্ট্রি কোড। আচ্ছা, প্রেফার্ড নাম্বার আপনি ক্লিক করে দিতে পারেন, যেটা আমার প্রেফার্ড নাম্বার, এই নাম্বারে আমাকে যোগাযোগ করা হয়। ওকে, ইট লুকস যে আমি মোটামুটি সবকিছু ফিল আপ করে ফেলছি। এইবার আমি এখানে আমার দুইটা বাটন আছে, কন্টিনিউ, সেভ এন্ড এক্সিট। আপনি সেভ এন্ড এক্সিট দিয়ে পরবর্তীতে এসে আপনি যে রিটার্নিং ইউজার যেটা আমি বলছিলাম সেখানে এসে আপনি আবার লগ ইন করে আপনি এটা করতে পারবেন। তো আমি যেহেতু কন্টিনিউ করতে চাচ্ছি আমি কন্টিনিউ দিলাম। ওকে, আমার ওই পেজটা সব ঠিকঠাক ছিল বলেই ওরা আমাকে নেক্সট পেজে নিয়ে আসছে। এইবার নেক্সট পেজে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে জায়গাগুলো ফিল আপ করতে হবে। নেক্সট পেজে যতটুকু আছে এডুকেশন, আমরা এবার এডুকেশন সেকশনে আসি। ডু ইউ হ্যাভ হাই স্কুল ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট? হ্যাঁ, আমাদের অবশ্যই হাই স্কুল ডিপ্লোমা আছে, এবং কমপ্লিশন ডেট আমরা একটা দিয়ে দিলাম যে আপনি হাই স্কুল বা ডিপ্লোমা আপনি কবে কমপ্লিট করছেন। আমি ধরে নেই আপনি রিসেন্টলি কমপ্লিট করছেন, খুব বেশি আগে কমপ্লিট করেন, ধরে নিই আমি 2017-এ কমপ্লিট করছেন। ডিড ইউ অ্যাটেন্ড এ নোভা স্কোশিয়া হাই স্কুল? নো। তারপরে ডু ইউ হ্যাভ ইউনিভার্সিটি অর কলেজ ক্রেডিটস? যদি থেকে থাকে ইয়েস, না থেকে থাকলে নো। যদি আপনার থেকে থাকে, আপনার যদি থেকে থাকে আপনি ইয়েস দিয়ে অ্যাড এডুকেশনাল ইনস্টিটিউশন, আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন আপনি চুজ করবেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চুজ করলেন। ধরেন আপনি ব্যাচেলার শেষ করছেন, যেটা আমি একটু আগে বলেছি, আপনি আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি করছেন, স্ট্যাটাসটা কি আপনি কমপ্লিট করছেন, অথবা যদি ইনকমপ্লিট হয়ে থাকে, এখনো যদি চলতে থাকে আপনার কোর্সটা আপনি সেটা দিবেন, ইন প্রোগ্রেস যেটা আছে সেটা দিলেন, ইনকমপ্লিট হয়ে গেলে ইনকমপ্লিট দিলেন। ডু ইউ হ্যাভ আদার ইউনিভার্সিটির কলেজ ডিগ্রি ক্রেডিটস বা কলেজ ক্রেডিটস? নো। যদি আপনি ইয়েস অ্যাপ্লিকেবল হলে আপনি দিবেন, অ্যাপ্লিকেবল হলে আপনার জন্য একটা ফিল্ড দেওয়া হবে, একটা উইন্ডো দেওয়া হবে আলাদা, আপনি ফিল আপ করবেন যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। আমি জাস্ট একটা আপনাকে আইডিয়া দেওয়ার জন্য আপনি জিনিসটা করে যাচ্ছি। আচ্ছা, এরপরে চলে গেলাম আমি নেক্সট পেজে। এইবার আমি চলে আসলাম প্রোগ্রাম পেজে। এইবার আমি এখান থেকে সিলেক্ট করব যে আমি কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করব। দয়া করে মনে রাখবেন আমি কিন্তু আপনাদেরকে রিকোয়ারমেন্টস, ওই কোর্সের রিকোয়ারমেন্টস পড়ে আগে থেকে দেখাই নাই। এটা আপনাদের মতো করে কোর্স যেই কোর্সে আপনারা পড়াশোনা করতে চান বা অ্যাডমিশন নিতে চান সেই কোর্স অনুযায়ী সেই কোর্সে ঢুকে আপনি তাদের রিকোয়ারমেন্টস দেখে নেবেন। আইএলটিএস রিকোয়ারমেন্টস কি, আপনার এডুকেশন রিকোয়ারমেন্টস কি আছে ওখানে,
প্রোগ্রামটা ডিউরেশন কতটুকু, এগুলো সব দেখে নেবেন। এরপর কি বলছে, সিলেক্ট ইউর প্রেফার্ড প্রোগ্রাম চয়েস। আমি এবারে যদি এখানে দেই চুজ দিলে পরে আমরা প্রোগ্রামগুলো চলে আসবে। এখানে আমি ড্রপ ডাউন মেনুটা সিলেক্ট করে দেখেন এইবার আমাকে এই কলেজ নোভা স্কোশিয়া কমিউনিটি কলেজে কত ধরনের প্রোগ্রামস আছে সব প্রোগ্রামগুলো এখানে দেওয়া হলো। এবার আমি ধরে এখান থেকে যে কোনো যদি একটা বিজনেস রিলেটেড যদি ধরেন আমি বিজনেস হসপিটালিটি চুজ করতে পারি, বিজনেস ফান্ডামেন্টালস করতে পারি, বিজনেস ইন্টেলিজেন্স এটা করতে পারি, বা আরো যদি আপনার অনেক কিছু আছে যেখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনার বা যেটা দরকার আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি বিজনেস হসপিটালিটি আমি চুজ করলাম। এখন এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনাকে কিন্তু এই ক্যাম্পাসের যে অপশনটা দেওয়া হয়েছে এই ক্যাম্পাসের অপশনটা কিন্তু গ্রে হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আর সিলেক্ট করতে পারছেন না। কেন সিলেক্ট করতে পারছেন না? কারণ এই কোর্সটা একটা মাত্র ক্যাম্পাসেই করানো হয়। এবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এদের আরো অন্যান্য কোর্স অন্যান্য ক্যাম্পাসে হয় কিনা, আমি সেইরকম একটা দেখানোর চেষ্টা করি। আমি ধরে নেই এখান থেকে কন্টিনিউইং কেয়ার, আমি এটা ধরে নিই, দেখি এইটা অন্য কোনো সিটিতে ওদের ক্যাম্পাস আছে কিনা। আচ্ছা, এটাও কিন্তু গ্রে হয়ে গেছে। দ্যাট মিনস এটাও কিন্তু শুধুমাত্র হয়তোবা ওদের এই একটা ক্যাম্পাসেই আছে। সো আপনারা যখনই এই পেজে আসবেন বা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এর আগে একটু ওই কোর্সটা দেখে নেবেন এবং কোন কোন ক্যাম্পাসে এই কোর্সটা পড়ানো হয় সেটা দেখে নেবেন। ওকে, আমার মনে হয় কি এইটা সার্চ বাটনে আমি যদি ক্লিক করি তাহলে ওরা দেখাবে যে আমাকে কোন কোন ক্যাম্পাসে এই কোর্সটা অ্যাভেলেবেল। আচ্ছা, আমি একটু দেখি সার্চ বাটনে ক্লিক করে। হ্যাঁ, এই যে আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে যে এই কোর্সটা কোন কোন ক্যাম্পাসে আছে এবং নেক্সট ইনটেকটা কি এবং সিট অ্যাভেলেবিলিটি কি আছে, ডেলিভারি মেথড মানে কোর্সটার আসলে কি ফুল টাইম নাকি কখন ক্লাস হবে কিভাবে নাকি পার্ট টাইম, লোকেশনে যখন আমরা দেখি যে এই কলেজের আন্ডারে এই কোর্সগুলো কোন কোন ক্যাম্পাসে আছে। তাহলে আমি যদি বলেছি যে কন্টিনিউইং কেয়ার, এই কন্টিনিউইং কেয়ারের দেখেন কতগুলো ক্যাম্পাস আছে। মিডলটনে আছে, তারপরে ইয়ারমাউথে আছে, ডার্টমাউথে আছে, সিডনিতে আছে, অনেক জায়গায় আছে। তো আমি যদি ধরে নিই যেহেতু আমার বাসার কাছাকাছি হবে ডার্টমাউথ, আমি ডার্টমাউথ সিলেক্ট করি। এখানে কিন্তু দেখবেন আপনি সিট অ্যাভেলেবিলিটির ব্যাপারটা আছে সেটাও কিন্তু দেখে নেবেন। এটা কিন্তু ফল সেশনের জন্য 2020 এর ফল সেশনের জন্য। আপনি যদি পরবর্তী উইন্টার সেশন করেন বা 2021 এর ফল সেশনের জন্য করেন সেক্ষেত্রে আপনি একটু ওইভাবে দেখে নেবেন। তো আমি সার্চ করলাম, এইবার আমি কন্টিনিউ করলাম সিলেক্ট করার। এখন দেখেন এখানে সিলেকশন কিন্তু হয়ে গেছে, যে আমাকে কিন্তু বলছে যে আমি কোন কোর্সটা সিলেক্ট করছি। চেঞ্জ করতে চাইলে আপনি এখানে গিয়ে আবার চেঞ্জ করতে পারবেন। নিচের যে প্রশ্নটা আছে যে উড ইউ লাইক টু সিলেক্ট এ সেকেন্ড চয়েস প্রোগ্রাম, যদি আপনি আরো সেকেন্ড কোনো কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চান আপনি এখান থেকে ইয়েস দিলে আপনাকে অপশন দেওয়া হবে। আমি নো দিয়ে দিলাম, আমার আর অন্য কোনো কোর্সের দরকার নেই। এরপর কি বলছে, দ্য কোয়েশ্চেন বিলো ইজ ম্যান্ডেটরি টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ফর দিস প্রোগ্রাম। হ্যাভ ইউ বিন কনভিক্টেড অফ এ ক্রিমিনাল অফেন্স ফর হুইচ ইউ হ্যাভ নট রিসিভড এ পার্ডন। এখন যদি আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন থেকে থাকে সেটা কিন্তু আপনি অবশ্যই ডিসক্লোজ করবেন এখানে। আর যেহেতু আমার নাই আমি এখানে নো দিয়ে দিলাম। এরপর আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে আদার ইনফরমেশন পেজে নিয়ে যাবে। এই আদার ইনফরমেশন পেজে এসে আমাকে এখন এখানে চেক করতে হবে, কিছু প্রশ্নের উত্তর আমাকে দিয়ে যেতে হবে। আমি একটু দ্রুত করি, এই প্রশ্নগুলো সাধারণত জাস্ট টিক দিয়ে গেলে হবে যে আই হিয়ার বাই। আচ্ছা, আমি একটু পড়েই শুনে। ইফ ইউ উড লাইক টু গ্র্যান্ট এ থার্ড পার্টি অ্যাক্সেস টু ইউর পার্সোনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইনক্লুডিং অ্যাডমিশন ডিসিশনস ইউ মাস্ট ইন্ডিকেট দিস বিলো। আমি এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে, যদি মনে হয় এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি এখানে দিবেন। তো আমি চলে যাই পরের প্রশ্নটা চলে যাই। আর ইউ এ পারসন উইথ ডিসেবিলিটি? নো। তাহলে আমাদের কোনো ডিসেবিলিটি থাকলে আমরা সেটা দিব, আর যদি না থাকে সেটা নো। আর ইউ এ পারসন অফ অ্যাবরিজিনাল রিজন? হ্যাঁ, আমি এখানে নো দিয়ে গেলাম। এগুলো জাস্ট পড়ে আপনি আপনাদের মতো করে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি সেটা দেবেন। এমার্জেন্সি কন্ট্যাক্ট নেম একটা দেওয়া ভালো আমি মনে করি, এবং রিলেশনশিপ আপনার সাথে কি, অ্যাপ্লিকেন্টের সাথে রিলেশনশিপ কি, এমার্জেন্সি কন্ট্যাক্ট যিনি হবেন সেটা আপনি দেবেন। আমি ধরে নিলাম এবিসি একজন এবং রিলেশনশিপ আমার সাথে ফ্রেন্ড। প্রেফার টেলিফোন নাম্বার আপনি যদি দিতে চান আপনি আপনার মতো করে জাস্ট একটা টেলিফোন নাম্বার বানিয়ে দিলেন। টাইপ
এখানে কি টাইপ, মোবাইল দিয়ে দিলেন, কন্টিনিউ। ওকে, এরপরে চলে আসলাম কোন পেজে, আমরা কনফার্ম পেজ। এইবার আমাদের কি করতে হবে, কনফার্মেশন দিতে হবে এখানে। এবং শেষের পেজ যেটা নাম্বার 6 যেটা পেমেন্ট, সেটা আমি আপনাদেরকে আসলে দেখাতে পারছি না, কারণ আপনাকে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দেবার পরে দেন গিয়ে ওরা আপনাকে ফাইনাল পেজে আপনাকে নিয়ে যাবে। এরপর আপনাকে একটা ইমেল কনফার্মেশন দেওয়া হবে যে তুমি সাকসেসফুলি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করছো, তোমাকে আমরা এত ওয়ার্কিং ডেজ এর মধ্যে জানাবো। সবই ইমেইলের মাধ্যমে করেসপন্ডেন্স গুলো হবে, সো আপনাদেরকে চিন্তিত হবার কিছু নেই। এখানে যেটা করতে হবে, আপনাকে এটা সিলেক্ট করতে হবে, কারণ এটা দেখেই মনে হচ্ছে এটা আমাদের জন্য প্রযোজ্য। কারণ আপনি আপনি বলছেন, আপনি যে এখানে উপরে লেখা আছে প্লিজ কমপ্লিট দ্য সেকশন কল সার্টিফিকেশন অ্যান্ড রিভিউ ইউর অ্যাপ্লিকেশন ডিটেলস টু এনশিওর দে আর কারেক্ট। আপনি যে এত সময় ধরে যেগুলো ফিল আপ করলেন সেগুলো সব এখানে আছে, আপনাকে সব রিভিউ করতে হবে। যদি কোনো একটা জায়গাতে এসে আপনার মনে হয় যে ভুল আছে, এই যে ডান পাশে দেখেন আপনার একটা বাটন আছে এডিট বাটন, এই এডিট বাটনে গিয়ে ক্লিক করে আপনি ওই অংশটাকে আপনি এডিট করে ফেলবেন। প্রিয় ভাই বোনরা, আপনারা মনে রাখবেন এটা শুধুমাত্র একটা কলেজ বা একটা ইউনিভার্সিটির অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম আমি দেখাচ্ছি। প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, হুবহু মিল থাকবে না, কিন্তু কিছুটা এরকম। খুবই সহজ জিনিস, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এই জিনিসের জন্য কারো হেল্প আপনি নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি, দয়া করে এজেন্সিগুলো থেকে 100 হাত দূরে থাকবেন। এই জিনিসগুলো করার জন্য আপনার ক্যাপাবিলিটি আছে। একজন মানুষ, একজন স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, সে এতটুকু জিনিস করার ক্ষমতা তার আছে বলে আমার বিশ্বাস, এবং আপনারা সেটা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, আর কথা না বাড়াই, এই আমি ধরে নিলাম আমার সমস্ত ইনফরমেশন আমি এখানে যেগুলো দিয়েছি সবগুলো কারেক্ট। এবার আমাকে যেটা করতে হবে, সাবমিট অ্যান্ড পে। আমি সাবমিট অ্যান্ড পেতে যদি আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার দেখেন আমি একদম কিন্তু যে পেমেন্ট অপশনে, পেমেন্ট পেজে চলে আসছি। এখন এখানে কি বলছে, দ্য নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি মাস্ট বি রিসিভড বিফোর ইউর অ্যাপ্লিকেশন ক্যান বি প্রসেসড। তাহলে আপনাকে যেটা করতে হবে, এই অ্যাপ্লিকেশন ফি 75 কানাডিয়ান ডলার, এটা হলো আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফি, এটা আপনাকে এখন দিতে হবে। আপনার নিজের ক্রেডিট কার্ড থাকলে নিজের ক্রেডিট কার্ডের মাধ্যমে দিবেন। তারপরে এই ডিটেলস যেগুলো আছে, যদি অন্য কারো হয় কার্ড হোল্ডার নেম, সমস্ত কিছু ইনফরমেশনগুলো যখন আপনি সাবমিট অ্যান্ড পেতে আপনি দিবেন। আমি এখন সেটা করতে পারছি না, যেহেতু আমি ক্রেডিট কার্ড ডিটেলস দিচ্ছি না। সো আপনাকে একটা ইমেল কনফার্মেশন দেওয়া হবে, ওই ইমেইলের কনফার্মেশন ধরেই আপনাকে কিন্তু তখন ওয়েট করতে হবে। যদি ইউনিভার্সিটির ফার্দার কোনো ডকুমেন্টসের যদি মনে হয় যে আরও ডকুমেন্টস আপনার কাছ থেকে তাদের দরকার হবে, আপনাকে অবশ্যই তারা জানাবে। আচ্ছা, এরপরে আমি আশা করছি মোটামুটি একটু ধারণা হলো আপনাদের যে কিভাবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো। এরপরে আমি যেটা দেখাবো যে এটা তো আপনি অ্যাপ্লিকেশন করলেন কিসের জন্য, এলও এর জন্য, লেটার অফ অ্যাকসেপ্টেন্স। আপনার কোনো ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন থেকে আপনি আপনার অ্যাকসেপ্টেন্স লেটার আপনি যেটা পেলেন সেটা। এবার এটা যখন পেয়ে যাবেন, দেন আপনাকে খুঁজে বের করতে হবে যে সিআইসি রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাকে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে এই অ্যাকসেপ্টেন্স লেটারের সাথে আরও কি সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে ভিসা অফিসে সাবমিট করতে হবে। তো ওই যে ডকুমেন্ট চেকলিস্ট, সেই ডকুমেন্ট চেকলিস্টেই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো এই ডকুমেন্ট চেকলিস্টটা যখন পেয়ে যাবেন এবং ডকুমেন্টসগুলো যখন আপনারা সব হাতে পেয়ে যাবেন, তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কিভাবে ওয়েবসাইটে বা অনলাইনে আবার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা এবার প্রথমে যেটা খুঁজে বের করবো যে আমাদের কি কি ডকুমেন্টস দরকার হয়, সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করছি। তো আমাদেরকে যে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো, আমাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো, সেগুলো আমরা কিভাবে খুঁজে বের করব, যে ডকুমেন্ট চেকলিস্টটা আছে সেটা কিভাবে খুঁজে বের করবো আমরা একটু দেখি। তো সেটার জন্য আমাদেরকে সে আগের মতো করে আমরা যদি একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করার পরে আপনারা লিঙ্কসগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না, আমি লিঙ্কসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি যদি গুগলে লেখেন কানাডা টুল, ওই যে দেখেন চলে আসছে, কানাডা টুল লিখলে কিন্তু আমাকে ওই পেজে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে আপনারা যদি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যান, নিচে গেলে দেখবেন চেক ইউর এলিজিবিলিটি। এই চেক ইউর এলিজিবিলিটিতে ক্লিক করবেন। চেক ইউর এলিজিবিলিটিতে ক্লিক করার পরে ওরা আপনাকে কিন্তু এলিজিবল হবার জন্য কিছু প্রশ্ন কোশ্চেনের থাকবে এখানে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আমি খুব দ্রুত করে যাচ্ছি।
আমি কিসের জন্য অ্যাপ্লিকেশন করব? স্টাডি পারমিট। আমার স্টাডি পারমিটটা কত দিনের হবে? 6 more months. Select a code, mention passport. আমরা কোন দেশি? আমরা বিজিটি বাংলাদেশ. What is your current country resident? If you presently in Canada, you should select Canada. No, আমরা বাংলাদেশে থাকছি. Do you have a family member who is a Canadian citizen? যদি আপনার থেকে থাকে লিখবেন, আমার নেই, আমি নো দিলাম। What is your date of birth? আমরা date of birth দিয়ে দিলাম, যে আপনার যে ডেট অফ বার্থ আছে আপনি সেটা দিয়ে দেবেন। আমি যেটা সিলেক্ট করে একটা সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে নেক্সট বাটনে ক্লিক করলেই ওরা আমাদেরকে আর একটা প্রশ্ন দিচ্ছে, সেটা হলো আর ইউ এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট ইন ইউনাইটেড স্টেটস? যদি না হয়ে থাকে নো দিবেন। নেক্সট। হ্যাভ ইউ বিন অ্যাকসেপ্টেড ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন? হ্যাঁ, আপনি তো অবশ্যই কোনো একটা কলেজে অ্যাপ্লিকেশন করেছেন বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে এলওএ পাওয়ার পরেই আপনি ডকুমেন্ট চেক করবেন। এইবার আপনার কি কি সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার। সো ইয়েস দিলাম। এইবার আমার ম্যারিটাল স্ট্যাটাস কি? আমি যদি সিঙ্গেল হয়ে থাকি সিঙ্গেল, নেভার ম্যারিড দিয়ে দিলাম। ধরছি আপনার ক্ষেত্রে আপনি ম্যারিড না। ইট ইজ ইউর প্রভিন্স অফ ডেস্টিনেশন, যদি আপনার কলেজ বা ইউনিভার্সিটি নোভা স্কোশিয়াতে হয়ে থাকে নোভা স্কোশিয়া দেবেন, অন্টারিওতে হয়ে থাকলে অন্টারিওতে দিবেন। এইবার ওরা কি বলছে? বেসড অন ইউর ইনফরমেশন ইউ প্রোভাইডেড, দ্য রেজাল্টস বিলো ইন্ডিকেটস ওয়েদার ইউ মে বি এলিজিবল টু কাম টু ক্যানাডা। তাহলে ইউ মে বি এলিজিবল টু কাম টু ক্যানাডা অ্যাজ আ স্টুডেন্ট। তাহলে আমি কি করলাম? এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এইবার ওরা আমাকে কি দিচ্ছে? এখানে আরো কিছু জিনিস দিচ্ছে। আমি জাস্ট দ্রুত চলে যাবো, এখানে এগুলো পড়ার দরকার নেই আমার এখন এই মুহূর্তে, আপনারা পড়ে নেবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আমি জাস্ট ডকুমেন্টস চেকলিস্ট আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ডু ইউ হ্যাভ ভ্যালিড ওয়ার্ক পারমিট অর স্টাডি পারমিট অ্যান্ড নিড এ ভিসা টু রিটার্ন টু ক্যানাডা? এটা আই হ্যাভেন্ট, নো দিয়ে দেবেন যেহেতু আপনি এখনো অ্যাপ্লিকেশন করেন না। সো এরপরে আমি চলে গেলাম। একটু মোটামুটি অনেক বড় জিনিস, ফিল আপ করতে একটু সময় লাগে। নো দিয়ে দিলাম। এটা আপনারা পড়ে আপনাদের মতো করে আপনারা ফিল আপ করুন, যে যেটা অ্যাপ্লিকেবল আছে। আর ইউ স্পাউস, কমিউনিটি স্কিলড ওয়ার্কার? নো। পার্টিসিপেন্ট ইন ক্যানাডিয়ান? নো। আচ্ছা, আর ইউ অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার স্টেটাস ইন ক্যানাডা? নো, আমরা আসলে কেউ অ্যাকম্পানি করছে না আমার সাথে। হ্যাভ ইউ এভার কমিটেড? নো, আমাদের এটা ক্রাইম রেকর্ড নেই। হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্ম বাই আরসিসি উইদিন লাস্ট? না, আমি এখনো করিনি। হ্যাভ ইউ এভার ভিজিটেড ডেজিগনেটেড কান্ট্রি? নো দিয়ে দিলাম। যদি আপনি থেকে থাকেন, আমি আবারও বলছি, যদি আপনার ক্ষেত্রে কোনোটা প্রযোজ্য হয় অবশ্যই দিবেন। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর ফ্যামিলি মেম্বার? নো। যদি আপনার ইয়েস হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, কারণ বেসড অন ইউর ইনফরমেশন আপনাকে কিন্তু ডকুমেন্ট চেকলিস্টটা দেওয়া হবে। আর ইউ গিভিং সাম অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন? কোনো যদি আপনার রিপ্রেজেন্টেটিভ থেকে থাকে, যেহেতু আপনার রিপ্রেজেন্টেটিভ নাই, আপনি নিজেই করছেন, আপনি নো সিলেক্ট করবেন। ইন দ্য লাস্ট 10 years হ্যাভ ইউ গিভেন ইন ফিঙ্গারপ্রিন্টস, ফটো বায়োমেট্রিক্স? নো। যদি আপনি না দিয়ে থাকেন নো, এর আগে যদি আপনি দিয়ে থাকেন ইয়েস দিবেন। There are fees associated with the application. Will you be paying this fees? অবশ্যই yes, I will pay the fees, application fee. Are you able to make a digital photo documentation on camera? বলবেন যে yes, আপনার অবশ্যই ডিজিটাল ফটো থাকতে হবে, যেহেতু আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করেন। Will you be paying your application fees online? To pay online, যদি আপনার হয়ে থাকে আপনার বলবেন যে হ্যাঁ ক্রেডিট কার্ড আছে। এইবার এত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনাকে বলা হচ্ছে কি যে তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার গুলো রিভিউ করো। আপনি সব রিভিউ করবেন এগুলো, যে আপনি ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। দেওয়ার পর আপনি যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেন আপনাকে একটা চেকলিস্ট দেওয়া হবে। এই যে এখন এখানে কি বলা হয়েছে? ইওর ডকুমেন্ট চেকলিস্ট। আপনি যেই ইনফরমেশন গুলো দিয়েছেন সমস্ত ইনফরমেশন গুলো আপনার যদি ঠিকঠাক থাকে, ঠিক মতো হয়, সমস্ত কিছু দেওয়ার পরে আপনাকে এবার একটা কি দেওয়া হবে? পুরো একটা ডকুমেন্ট, একটা চেকলিস্ট আপনাকে দেওয়া হলো কি কি করতে হবে। দেখেন আপনি যে ইনফরমেশন দিচ্ছেন বেসড অন ইউর ইনফরমেশন, আপনাকে পাসপোর্ট দিতে হবে, আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্স যেটা এলওএ সেটা দিতে হবে, প্রুফ অফ মিনস যেটা আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি বা প্রুফ অফ ফান্ড বলি বা সেটেলমেন্ট
ফান্ড বলি, যেটাই বলি না কেন, ডিজিটাল ফটো দিতে হবে। এই কোশ্চেন মার্কে গিয়ে যদি আপনি ক্লিক করেন, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসের ডিটেল আপনি পেয়ে যাবেন। যে আপনাকে তো বলা আছে ডিজিটাল ফটো লাগবে, তাহলে ডিজিটাল ফটোর স্পেসিফিকেশনসটা কি, কতটুকু সাইজের হইতে হবে, কিভাবে হইতে হবে, সমস্ত কিছু এখান থেকে সবগুলো নোট করে নেবেন। তারপরে আপনার যদি পাসপোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, ওই কোশ্চেন মার্কে আপনি ক্লিক করে আপনি পড়ে নেবেন যে পাসপোর্টের ক্ষেত্রে তাদের কি কি ধরনের রিকোয়ারমেন্টস দরকার আছে। এরপর আপনি যদি নিচে স্ক্রল করে যান, আপনাকে বলা হয়েছে যে ফিজ, কি কি ফিজ ইনক্লুড আছে এখানে সেটা আমাকে দেখতে হবে। যে স্টাডি পারমিটের একটা ফিজ আছে আইআরসিসি, সেটা আপনাকে দিতে হবে 150 কানাডিয়ান ডলার। আর বায়োমেট্রিক ফি আছে আপনার 85 কানাডিয়ান ডলার। তো এই টোটাল আপনাকে 235 কানাডিয়ান ডলার পে করতে হবে। তো এই সব স্টেপগুলো আপনারা একটু পড়বেন। এখানে যে এই পেজটাতে আসার পরে যতটুকু জিনিস আছে একটু খাতা কলমে নোট করে রাখতে পারেন, আপনাকে কি কি জিনিস মনে রাখতে হবে। এই হলো আপনার ডকুমেন্ট চেকলিস্ট। তো যখনই আপনি ডকুমেন্ট চেকলিস্টটা আপনি পেয়ে গেলেন, আপনার হাতে সমস্ত ডকুমেন্ট আছে, এইবার আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে স্টাডি পারমিটের জন্য। এর আগে আমরা ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম কিভাবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করব কলেজ বা ইউনিভার্সিটি থেকে এলওএ পাওয়ার জন্য, লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য। লেটার অফ অ্যাকসেপ্টেন্স আমরা পেলাম, আমরা আমাদের ডকুমেন্ট চেকলিস্ট পেলাম। এইবার আমরা কি করব, আমরা স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করব। এখন স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আমি হয়তোবা আরেকটা আলাদা করে ভিডিও করব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি জানি আপনাদের এত সময় থাকবে না ধৈর্য ধরে দেখার জন্য। সো আমি একটু সাম আপ করি আজকে টোটাল যে বিষয়টা ছিল, সেই বিষয়টা একটু আমি আবার একটু প্রথম থেকে বলে যাই। যে আপনারা গত পর্বে যখন বলেছিলাম যে আপনারা একটু রিসার্চ করুন কি কি বিষয় আপনাদেরকে স্টাডি করতে হবে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে, এবং কোর্স সিলেক্ট করুন কি কোর্সে আপনারা পড়াশোনা করবেন। এবং আমি আপনাদেরকে আবারও বলেছিলাম যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে যাবেন না, এজেন্সি থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা প্রাইভেট ইনস্টিটিউশনগুলো আপনাদেরকে কিন্তু পরবর্তীতে পিআর প্রসেসিং এ খুব একটা সাহায্য আপনাদেরকে করবে না। পাবলিক ফান্ডেড কলেজ বা ইউনিভার্সিটিগুলো আপনাকে দেখতে হবে যারা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন। এবং আমি আপনাদেরকে দেখিয়েছি যে কোন কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করলে বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করলে আপনি পিজিডাব্লিউপি তে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মনে রাখবেন পিজিডাব্লিউপি হলো আপনার পিআর প্রসেসিং এর জন্য পাথওয়ে। পিজিডাব্লিউপি তে গিয়ে আপনি ওয়ার্ক পারমিটে থাকবেন। আমরা যেটা বলছি পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট, যদি আপনাকে 3 বছর ওয়ার্ক পারমিট দেওয়া হয়, আপনি 3 বছর কাজ করার পরে দেন আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখন আপনাকে 3 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে নাকি 1 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে নাকি 6 মাসের দেওয়া হবে, ইট ডিপেন্ডস অন ইওর কোর্স, মানে লেন্থ অফ কোর্স, যে আপনি কত বছরের কোর্স এখানে করেছেন। ধরুন আমি যে এই কলেজটার ইয়াটা আপনাকে দেখালাম যে নোভা স্কোশিয়া কমিউনিটি কলেজ থেকে আপনি ধরলাম আপনি 4 বছরের একটা ব্যাচেলর কোর্স করছেন, অথবা আপনি 1 বছরের একটা মাস্টার ডিগ্রি করেছেন। এখন এইটার উপরে নির্ভর করে কিন্তু আপনাকে ওই সময়টুকু পিজিডাব্লিউ বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা দেওয়া হবে। 3 বছরের কোর্স হলে আপনাকে 4 বছরের পিজিডাব্লিউপিও তারা দিতে পারে, 3 বছরও দিতে পারে, এটা ডিপেন্ড করে আইআরসিসির উপরে। সো আমি আজকে হার বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমাকে কি বিষয় নিয়ে আলাপ করলে আপনাদের জন্য উপকার হবে, আপনারা দয়া করে আমাকে সেই জিনিসটা জানাবেন, তাতে করে আমার জন্য সুবিধা হয় ভিডিওটা তৈরি করার জন্য। তো আবার দেখা হবে পরবর্তী পর্বে। আপনারা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।